বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক সিইসি, কমিশনার ও কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান সহ অন্যান্যরা। বৈঠকে কমিশন সদস্যগণ জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। খুব শিগগিরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। গেল ১.৫ দশকে গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের যে কোনো সহযোগিতা বাংলাদেশ আন্তরিকভাবে নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানস্কা এবং সদস্য আনা লোরেনা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। এছাড়া চলমান তদন্ত প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। বলেন, এতে তদন্ত প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। জাতিসংঘের প্রতিনিধিরা গুমের ঘটনা তদন্তে সরকার গঠিত তদন্ত কমিশনের কাজ এবং প্রতিশ্রুতিকে সাধুবাদ জানান। এদিকে ডিসেম্বর পর্যন্ত গুমের ঘটনা তদন্তে কমিশনের মেয়াদ বাড়াচ্ছে সরকার। স্বৈরশাসক শেখ হাসিনার শাসন আমলের গুম খুনের তদন্ত করতে প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের গুম বিষয়ক কমিটি। এই কমিটি সোমবার আইন উপদেষ্টা ও চিফ প্রসিকিউটরের সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, গুম বিষয়ে আইন হচ্ছে, আইনের আওতায় কমিশন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারত পালিয়ে যায় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান হয় ১৫.৫ বছরের স্বৈরশাসনের। এই স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে বিগত সময়ে বিএনপি, জামায়াতের নেতাকর্মী সহ ভিন্ন মতের অনেকেই হন গুম খুনের শিকার, যা তদন্ত করতে জাতিসংঘের গুম বিষয়ক কার্যনির্বাহী দল বারবার ঢাকা আসতে চাইলেও ক্ষমতাচ্যুত সরকার অনুমতি দেয়নি। গণ অভ্যুত্থানের পর প্রতিনিধি দল ৪ দিনের সফরে এখন বাংলাদেশে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে জাতিসংঘের প্রতিনিধি দল। বৈঠক শেষে উপদেষ্টা জানান, গুম বিষয়ে সরকার আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই এই আইন সহ বেশ কয়েকটি ভালো আইন করা হবে। ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা, তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে। আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। উপদেষ্টা আরও জানান, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের 4টি অংশ থাকে। এর কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের 4টা অংশ থাকে। একটা হচ্ছে আপনার ট্রুথ সিকিং, আসলে কি হয়েছিল সেটা কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। যে জাতিসংঘের একটা আপনার কমিটি যে আমাদের এখানে করলো, যে ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটা করলো OHCHR, সেটা তো একটা ট্রুথ টেলিংয়ের পার্ট। আমাদের যে বিচার হচ্ছে সেখানে আমাদের তদন্তকারীরা আইসিটিতে বিচার করছেন, সেটা একটা ট্রুথ সিকিংয়ের একটা পার্ট। জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দল চিফ প্রসিকিউটরের সঙ্গেও বৈঠক করেন। এ সময় গুম সংক্রান্ত অভিযোগের বিচার ও সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানানোর জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এ দাবি জানান তিনি। বলেন, এই প্রক্রিয়াতেই দেশে গণতন্ত্র ফিরবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের বাজেট ভাবনা নিয়ে নাগরিক ঐক্যের আয়োজনে এই আলোচনা সভা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাচন কমিশন ও সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।
লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদের যে সহযোগিতার প্রয়োজন, তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের। লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দ্রুততম সময়ের মধ্যে গণতন্ত্রে উত্তরণ চায় নতুন প্রজন্ম। দেশের মানুষ গত 20 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারেনি। তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ চায়, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে এবং তার জনগণের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, এটাই তো প্রত্যাশা ছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের যে ত্যাগ, সে পথেই দেশ অগ্রসর হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। আমি মনে হয় জাতির আশা, জাতির মালিকানা ফিরিয়ে দেওয়ার যে বিষয়টি, সেটা আমরা করতে পারি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শপথ নেননি, তবুও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের সঙ্গে মেয়র হিসেবেই সভা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ব্যানারেও তাকে মেয়র হিসেবে উল্লেখ করা হয়। এমনকি ডেঙ্গু মোকাবেলায় কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনাও দেন ইশরাক। সভা শেষে সংবাদ সম্মেলনে দাবি করেন, শপথ না পড়ানোর বিষয়টি বর্তমান সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। তবে এ নিয়ে সমালোচনা চলছে নানা মহলে। গেল 3 জুন দক্ষিণ সিটির নগর ভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেন। ঘোষণা দেন, সরকার শপথের ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে বসবেন মেয়রের চেয়ারে। শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব। সে কথাটি যেন প্রতিফলন হলো সোমবার সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভার ব্যানারে তার পরিচয় লেখা হয় মেয়র হিসেবে। সেখানে কর্মীদের সঙ্গে নানা বিষয়ে কথার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলার নির্দেশনাও দেন ইশরাক। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন ইশরাক, বলেন, নগর ভবনে প্রশাসক বসানো অবৈধ। যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো যে বাস্তব। এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। ইশরাক হোসেনের দাবি, রাজনৈতিক কারণে শপথ পড়ানো হচ্ছে না তাকে। আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেটি যাতে জনগণকে তারা বিশ্বাস করাতে চায়, তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা যাতে দ্রুততম সময় এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে, আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব। গেল 27 মার্চ আওয়ামী লীগ আমলে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনের ফল বাতিল করে নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর 27 এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। তাকে শপথ না পড়ানোর জন্য 14 মে রিট করে সরকার। এমন বাস্তবতায় 15 মে থেকে আন্দোলনে নামেন ইশরাক সমর্থকরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য 10 রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রদান করা হয়েছে উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনকে। ডাকসু সংবিধানের আওতায় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এ নিয়োগ দেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বিধিমালায় ছাত্র সংসদের মূল লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান সহ সব গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের পাঠ্য ও সহশিক্ষা কার্যক্রমে সর্বোচ্চ সহায়তা করা। যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 1000 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। দুদকের আবেদন ও আদালতের আদেশের প্রেক্ষিতে জাবেদের 343টি বাড়ি জব্দ করেছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি। পারিবারিকভাবে বিত্তবান আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ গণমাধ্যমের সামনে প্রায়ই নিজের ক্লিন ইমেজ দেখাতেন। তবে 2023 সালের অক্টোবরে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে তার দুর্নীতির মাধ্যমে আয় করা অর্থ পাচারের তথ্য। যদি 1 টাকার দুর্নীতি পাই, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি মন্ত্রী থেকে রিজাইন দিব। এরপর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করে দুদক। বেরিয়ে আসে পাচার করা টাকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে 580টি বাড়ি ক্রয়ের তথ্য। মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই। তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। এছাড়া জাবেদের ভাই রনি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাদাত সোবহানের বাড়ি জব্দ করতে যুক্তরাজ্যে আবেদন করা হয়েছে। স্পেসিফিক এমনকি কোনো উপদেষ্টার বিরুদ্ধে যদি হয়ে থাকে এবং সুনির্দিষ্ট অভিযোগ, আপনারাই কেন সরবরাহ করেন না? আমরা আমাদের যে বিধান, সেই বিধান অনুযায়ী আমরা এগিয়ে যাব। আপনারাই চেষ্টা করে দেখুন, যদি সেরকম স্পেসিফিক, মানে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, তিনি লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছেন, এটা তো অভিযোগ না। অভিযোগটা তবে স্পেসিফিক, সেরকম অভিযোগ দেন, আমরা আগাবো। এদিকে ঋণ জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামী তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান। এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশিন করা ভারতীয় দম্পতিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করে বিজিবি। দিনাজপুর 42 বিজিবি জানায় 14 জুন শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসার সীমান্ত দিয়ে নারী শিশু সহ 23 জনকে পুশিন করে বিএসএফ। বাংলাদেশ প্রবেশ করলে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের পরিচয় যাচাই বাছাই করে দেখা যায় 23 জনের মধ্যে 2 জন ভারতীয় নাগরিক। তারা হলেন উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার হরিহারপুর গ্রামের বাসিন্দা ফজলে মণ্ডল ও তার স্ত্রী তাসলিমা মণ্ডল। সোমবার বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। সেই সাথে বাকি 21 বাংলাদেশিকে থানায় হস্তান্তর করা হয়েছে। বরিশালে বেড়েছে নবজাতক মৃত্যুহার। কম ওজন নিয়ে সময়ের আগেই জন্ম, বাল্যবিয়ে এবং মায়ের অপুষ্টির কারণে মারা যাচ্ছে এসব শিশু। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের অবহেলাকেও দায়ী করছেন অনেকে। নবজাতক মৃত্যু কমাতে বাল্যবিয়ে রোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির তাগিদ চিকিৎসকদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্র। সদ্যজাতদের জন্য নানা সমস্যা নিয়ে ছুটে আসছেন মায়েরা। চিকিৎসা নেওয়া বেশিরভাগ শিশুরই জন্ম হয়েছে নির্ধারিত সময়ের আগে, কম ওজন নিয়ে। একটা সুস্থ বাচ্চার ওজন হওয়া উচিত কমপক্ষে 2.5 কেজি এবং তার উপরে। তো আমাদের এখানে যেই বাচ্চাগুলো ভর্তি হয় 1 কেজি, 1.5 কেজি, 1200 গ্রাম, 1300 গ্রাম অথবা 800-900 গ্রামও আমরা এখন বাঁচানোর চেষ্টা করি। পরিসংখ্যান বলছে এই বছর 5 মাসে ভর্তি হওয়া 4169 নবজাতকের মধ্যে মারা গেছে 539 জন। গত বছর 10,634 শিশুর মধ্যে মারা যায় 1,421 জন। এজন্য বাল্যবিয়ে ও অপরিণত বয়সে গর্ভধারণকে দায় দেওয়া হচ্ছে। চেষ্টা করবেন 20 বছরের পরে বাচ্চা নেওয়ার, তা না হলে বাচ্চার মৃত্যু ঝুঁকি বাড়তে পারে, এই বাচ্চাটা প্রিমেচুর হতে পারে। পুষ্টিকর খাবার জাতীয় যে খাবারগুলো খাওয়াবে বা বাচ্চা পুষ্টি হবে, সেগুলো আমাকে গ্রাম যাইয়া আমাকেও দেখাশোনা করে না, এগুলো আমাকে বলে না কোনো কারো কাছে। দেখা যায় অনেক পোস্টার থাকে কিন্তু সবাইকে যে এটা নিয়ে বসে যে সবাইকে বোঝানো হবে যে করা হবে, তা কিন্তু করা হচ্ছে না। চিকিৎসকরা বলছেন মায়ের অপুষ্টির কারণে সময়ের আগেই জন্ম হচ্ছে শিশুর। এটি কমানো গেলে নবজাতকের মৃত্যু অনেকটাই কমে আসবে। গর্ভকালীন সময় এবং গর্ভ পরবর্তী সময় এবং ডেলিভারির সময় যে পরিচর্যা দরকার, সেই পরিচর্যাটা আমাদের রোগীরা করছে কিনা, যদি কোনো সমস্যা দ্রুত আসতে হবে, সেটা হয়তো দেরি করে তারা। আর আমাদের এখানে তো আমাদের সিট সংকট তো আছেই। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের 36 বেডের নবজাতক ওয়ার্ডে গড়ে ভর্তি থাকে 150-র বেশি শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
রংপুর নগরীতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। সোমবার দুপুরে নগরীর ধাপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নগরীর উত্তরা জেনারেল হাসপাতাল, স্বপ্ন জেনারেল হাসপাতাল, নিউ রংপুর ক্লিনিক ও হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় অনুমোদন না থাকা সহ নানা অভিযোগে হাসপাতাল তিনটিতে 2 লাখ টাকা করে 6 লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ডায়াগনস্টিক সেন্টারকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে 2 মাসের কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করা হয়। মেহেরপুরের গাংনীতে 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের স্থানীয়রা জানায়, বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ভুক্তভোগী শিশুটি। পথে একই গ্রামের শাকিল শিশুটির গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। পরে বিষয়টি বাবাকে জানায় ভুক্তভোগী শিশু। ঘটনা জানাজানি হলে শাকিলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। অসুস্থ অবস্থায় শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলার মনপুরায় গাছ কাটা নিয়ে বন বিভাগ ও স্থানীয়দের আপত্তির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির একাংশের কাজ বন্ধ রয়েছে 7 মাস ধরে। স্থানীয়রা বলছেন, ঝড় জলোচ্ছ্বাসের কবল থেকে মনপুরাবাসীর সুরক্ষায় এসব গাছ ঢাল হিসেবে কাজ করে। বিকল্প জায়গা ব্যবহার করে বাঁধ তৈরির সুযোগ থাকতেও গাছ কাটতে চাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ভোলার মুজিবনগর ও মনপুরা উপজেলায় 2022 সালে উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন, সেচ ব্যবস্থার উন্নয়ন ও নদী তীর সংরক্ষণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। এর অধীনে মনপুরায় পুরাতন বাঁধ সংস্কার করে 51 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প অনুযায়ী বাঁধ তৈরিতে কাটা পড়বে 15,000-এর বেশি গাছ। এর মধ্যেই কাটা পড়েছে 7,000-এর বেশি গাছ। গত বছরের নভেম্বরে রহমানপুর ও পঞ্চাকুরুলিয়া সহ কয়েকটি এলাকায় অর্ধশতবর্ষী 250 রেন্ট্রিও মেহগনি গাছ কাটার উপর বন বিভাগের নিষেধাজ্ঞা আসায় বাঁধের ওই অংশের কাজ বন্ধ হয়ে যায়। গাছ ইস্যুতে বর্তমানে বাঁধ নির্মাণ বন্ধ আছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। স্যারদের পরামর্শ বা সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন, ঝড় জলোচ্ছ্বাসের কবল থেকে মনপুরাবাসীর সুরক্ষায় এসব গাছ ঢাল হিসেবে কাজ করে। এসব গাছ না কেটে বিকল্প উপায়ে বাঁধ তৈরির সুযোগ রয়েছে, অথচ গত 7 মাসেও সেই উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ তারা। এখানে শত গাছ ছিল, এই বেরির কারণে কন্ট্রাক্টররা গাছগুলা কাটা নিয়ে গেছে। চাইলে প্ল্যানিংটা চেঞ্জ করে দক্ষিণে আর সরাই করতে পারতো, করলে তাতে আমাদের নদী ভাঙন থেকে আমরা রক্ষা হইতে পারতাম, আর সরকারি গাছগুলো কাটা যাইতো না। মেহগুনি গাছ, তারপরে শিশু গাছ, কড়ই গাছ, এই গাছ আমাদের দেশের সম্পদ। এই গাছ কাটতে আমরা দেব না, প্রয়োজন হলে আমরা আন্দোলন করব। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, যে পরিমাণ গাছ কাটা হবে তার চেয়ে দ্বিগুণ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে প্রকল্পে। প্রকল্প বাস্তবায়নের সাথে বৃহৎ স্বার্থে হয়তো আমাদের কিছু অংশে গাছ কাটার প্রয়োজন আছে, সেটাও আমাদের নির্দেশনা মোতাবেক এবং সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন বা আমাদের যেভাবে নির্দেশনা, তার বাইরে তো আমরা যেতে পারবো। যেভাবে নির্দেশনা আসে সেভাবে কিন্তু বাকি অংশের কাজটা হবে। 2022 সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ইতিমধ্যে প্রায় 52 ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1092 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্মাণের 3 বছরেও বরাদ্দ দেওয়া হয়নি ঝিনাইদহের নগরবাথান বাজার ভবন। ব্যবহার না হওয়ায় একদিকে নষ্ট হচ্ছে ভবনের বিভিন্ন অংশ, অন্যদিকে ঘরের অভাবে খোলা আকাশের নিচেই ব্যবসা করছেন বাজারের অনেক ব্যবসায়ী। উপজেলা প্রকৌশলী জানান, নীতিমালা তৈরি হলে দোকান ঘরগুলো বরাদ্দ দেওয়া হবে। গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2021 সালে নগরবাথান বাজারে নির্মিত হয় দ্বিতল ভবন। 3 কোটি 10 লাখ টাকা ব্যয় ধরা হলেও 2.5 কোটি টাকার মধ্যে 2022 সালের সেপ্টেম্বরে শেষ হয় নির্মাণ কাজ। 1 বছর পর 2023 সালের অক্টোবরে সদর উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয় মার্কেটটি। মার্কেটের নিচতলায় রয়েছে মাছ, মাংস ও সবজি বাজারের জায়গা, আর দোতলায় 10টি দোকানঘর রাখা হয়েছে অন্য ব্যবসা প্রতিষ্ঠান বরাদ্দের জন্য। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার 3 বছর পরও চালু হয়নি মার্কেটটি। এতে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। অব্যবহৃত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবনটির বিভিন্ন অংশ। এই ভবনটি অদ্যাবধি 3 বছর আগে
শেষ হয়েছে, কিন্তু আজও পর্যন্ত চালু হয়নি। চালু করলে এই বাজারের মানুষগুলো উপকৃত হবে এবং তাদের ব্যবসা বাণিজ্যগুলো সুফলভাবে এগিয়ে যাবে। দোকান বরাদ্দের নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে সেটি চূড়ান্ত হলে দোকানগুলো বরাদ্দ দেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। মার্চ মাসে আমাদের বরাদ্দ কমিটির যে মিটিংটা হয় সেখানে আমরা যে রেজুলেশনটা করি তাতে মিনিস্ট্রি পর্যায়ে আমরা এই রেজুলেশনটা পাঠাই যে উক্ত পরিপত্রটা যেন চূড়ান্ত হয়। চূড়ান্ত হইলে আমাদের এই বাজারটা, আমাদের যে দোকানগুলো আছে সেগুলো আমরা বরাদ্দ দিতে পারব। নগর বাথান বাজারে ৩০০-রও বেশি দোকান রয়েছে। প্রতি শনি ও মঙ্গলবার বসে হাট। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে সবজি কিনে নিয়ে যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৮ বছর ধরে বন্ধ সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস। এতে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। অর্থ সংকটে হতাশায় ভুগছেন চাকরি হারানো প্রায় ৩,০০০ শ্রমিক। বন্ধ হয়ে যাওয়া মিলটি আবারও চালুর দাবি তাদের। কর্তৃপক্ষ বলছে লোকসানের কারণেই মিলটি বন্ধ রয়েছে। সুন্দরবন টেক্সটাইল মিলস সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান। ১৯৮৩ সালে চালু হওয়া মিলটি একসময় প্রায় ৩,০০০ শ্রমিক কাজ করত। মূল ইউনিট ও নীলকলম ইউনিটের আওতায় ৩৯,০০০-এরও বেশি টাকু ঘুরত প্রতিনিয়ত। তবে জৌলস বেশি দিন থাকেনি। ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভর্তুকিতে মিলটি চালু রাখে সরকার। পরে ২০১৭ সালের শেষের দিকে মিলটি ভাড়া নেয় নারায়ণগঞ্জের ট্রেডলিংক লিমিটেড। লোকসানের ফলে ১ বছর চালানোর পর মিলটি বন্ধ ঘোষণা করে ট্রেডলিংক কর্তৃপক্ষ। সাতক্ষীরা শহরের উপকণ্ঠে মাগুরায় টেক্সটাইল মিলকে ঘিরে গড়ে উঠেছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সরকারি স্থাপনা। একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানটি অবিলম্বে চালু করতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি শ্রমিকদের। পড়ে না থেকে যদি এই মিলটা পুনরায় আবার চালু হতো তাহলে এলাকার বহু মানুষ কর্মসংস্থানের একটা ব্যবস্থা হতো। মিলের পুরোটা শ্রমিক ছিলাম, মিলে চাকরি করেছি দীর্ঘদিন। এখন কথা হলো বিভিন্ন অজুহাতে লস মাছ এটা ওটা দেখে এই মিলটা বন্ধ করে দিয়েছে সরকার। এই পর্যন্ত এই 2025 সাল পর্যন্ত আমাদের খুব দুর্বিষহ দিন যাপন করছি। আমরা চাই সুন্দরবন টেক্সটাইল মিলস আবার পুনরায় চালু হোক। লোকসানের কথা স্বীকার করে জেলা প্রশাসক বলছেন এলাকাটিতে একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এক বা একাধিক শিল্প কারখানা হয়তো এটা মানে গড়ে তোলার একটা সরকারের প্ল্যান আছে, এবং যদি এটা গড়ে তোলা যায় তাহলে যেমন সাতক্ষীরা স্থানীয় বাসীরা মানে এখানে হয়তো কর্মসংস্থানের তারা একটা সুযোগ পাবেন। সাতক্ষীরা শহরের মাগুরায় ৩০ একর জায়গায় স্থাপন করা হয় মিলটি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মরিচা পড়ে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরান ইসরায়েল চলমান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেল গ্যাসের দামে অস্থিরতা বেড়েছে। 4 দিনে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম নিট বেড়েছে 6% মতো। বিপিসি বলছে দেশের বাজারে তেলের দামে প্রভাব পড়তে পারে আগস্ট মাসে। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমদানি নির্ভর দেশের জ্বালানি খাত হুমকিতে পড়তে পারে। 12 জুন রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। তেল সমৃদ্ধ দেশটিতে হামলার পরদিনই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ে 13% পর্যন্ত। সেদিন ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল 68 থেকে বেড়ে ছাড়ায় $76। দিন শেষে দর $72 নিচে নামলেও 14 জুন আবারও $74 পৌঁছায়। সোমবার বিকেল পর্যন্ত দাম কমে দাঁড়ায় $72.5। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও এ সময় ওঠানামা করে। যুদ্ধ শুরুর আগের চেয়ে এখন ব্যারেল প্রতি দাম বেড়েছে $4। বাংলাদেশ দুবাই ও সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। G2G চুক্তির আওতায় এসব তেলবাহী কার্গো বাংলাদেশের পথে যাত্রার 1 থেকে 2 মাস আগের গড় মূল্য বিবেচিত হয়। তবে পরিশোধিত তেল আমদানি হয় কার্গো লোডের সময়ের আন্তর্জাতিক বাজার দরে। প্রায় প্রতি 2-4 দিন পরই একটা জাহাজ আছে, এটা তো রেগুলার প্রাইসেই যাবে। ইন্টারন্যাশনাল ইন্ডেক্স যেটা প্ল্যাটস ফলো করি সেটা তো এখন আমাদের যখন এই মাসে যতগুলো পার্সেল আসবে সেগুলো তো ডেফিনেটলি দাম বাড়বে, তাহলে সেটার ইম্প্যাক্টটা পরের মাসে পড়বে। বৈশ্বিক জ্বালানি তেলের 26% সরবরাহ করে মধ্যপ্রাচ্য। প্রাকৃতিক গ্যাসের বড় যোগানও দেয় অঞ্চলটি। তাই ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেল গ্যাসের দাম বাড়ার পাশাপাশি সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে মত বিশ্লেষকদের।
যদিও লঙ্গার টার্ম কন্ট্রাক্ট আছে, কিন্তু সেখানেও সেই প্রাইসটা কিন্তু ব্রেন্ট ক্রুড ওয়েলের প্রাইসের সাথে কানেক্টেড। তার মানে এলএনজি প্রাইসের উপর সেই ইম্প্যাক্টটা পড়বে। অন দ্য আদার হ্যান্ড, যে স্পট মার্কেটের প্রাইস, যেটা আমরা 25 থেকে 26% টোটাল এলএনজি আমদানির স্পট থেকে করে থাকি, সেটার উপরও প্রাইসটা পড়বে। এবং এই ইম্প্যাক্টটা পড়ার কারণে ইমিডিয়েট যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে যে গভর্নমেন্টকে আইদার কস্ট পাস থ্রু করতে হবে, জনগণের উপর দিতে হবে, অথবা এটা হয়তো সাবসিডি দিয়ে কভার করতে হবে। দেশে মাত্র 1.5 মাসের তরল জ্বালানি মজুদ সক্ষমতা রয়েছে। এছাড়া এলএনজি মজুদের কোনো সক্ষমতাই গড়ে ওঠেনি এখনো। জাতীয় গ্রিডে আমদানি নির্ভর তরল এ গ্যাসের অবদান প্রায় 35%। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে আশঙ্কা করছেন বিজিএমইএ এর নতুন সভাপতি মাহমুদ হাসান খান। পোশাক শিল্পের চলমান সংকট নিরসনে সবাই একসাথে কাজ করবেন বলেও জানান তিনি। সোমবার রাজধানীর বিজিএমইএ ভবনে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মন্তব্য করেন সংগঠনের সভাপতি। তিনি বলেন, নতুন কমিটি কার্যকর এবং জবাবদিহিমূলক বিজিএমইএ গঠনের জন্য কাজ করবে। যে কোনো অভিযোগ জমা দেওয়ার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে। শিল্পের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের এই নতুন বোর্ডের অন্যতম এজেন্ডা হচ্ছে একটি কার্যকর এবং জবাবদিহিতামূলক বিজিএমইএ গড়ে তোলা। বিজিএমইএ যেন একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, সেটাই আমাদের লক্ষ্য। সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হইতে হলে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতা ছাড়া কোনো সেবা টেকসই হতে পারে না। মুরগির বাচ্চার দামে ধস নামায় 2 মাসে প্রায় 800 কোটি টাকা লোকসান গুনেছে খামারি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এ দাবি করে প্রাণী সম্পদ অধিদপ্তরে চিঠি দিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পোল্ট্রি শিল্প রক্ষায় বাচ্চা উৎপাদন কৌশলপত্র বাস্তবায়নের তাগিদ সংশ্লিষ্টদের। সংকটের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অধিদপ্তরের। সস্তা আমিষ হিসেবে জনপ্রিয় ব্রয়লার মুরগি ও ফার্মের ডিম। বাজারে ব্রয়লার মুরগির দাম কমায় ক্রেতারা স্বস্তি পেল চরম লোকসানে খামারিরা। উৎপাদন খরচের চেয়ে কম দামে মুরগি বিক্রি করতে হচ্ছে। এতে বাচ্চার চাহিদা ও দাম কমেছে বলে দাবি তাদের। আমাদের উৎপাদন একটা ডিমের প্রতি আসে যাচ্ছে 25 টাকা বাচ্চা তৈরি পর্যন্ত, আর বিক্রি হচ্ছে 9 টাকা। উদ্যোক্তারা বলছেন, একদিন বয়সী ব্রয়লার বাচ্চার উৎপাদন খরচ 46 টাকা হলেও চাহিদা কমায় বিক্রি করতে হচ্ছে 8 থেকে 10 টাকায়। প্রতি সপ্তাহে ব্রয়লার সোনালী মুরগির বাচ্চা বিক্রিতে লোকসান 100 কোটি টাকা। খামারিদের রক্ষায় বাচ্চা উৎপাদন কৌশলপত্রের বাস্তবায়ন ও সমন্বিত উদ্যোগের পরামর্শ তাদের। আমরা যেদিন আমাদের মেশিন থেকে বের হয় তা ওই দিনই আমাদেরকে বিক্রি করতে হয়, ওই দিনই। এটা আপনি একদিন পরেও কিন্তু এটাকে আর রাখতে পারবেন না, অর্থাৎ উইদিন 24 আওয়ার্স তাকে আপনি একটা বিশেষ তাপমাত্রায়, বিশেষ হিউমিডিটি, বিশেষ ধরনের ব্যবস্থাপনায় তাকে রাখতে হবে। সপ্তাহে 120 টাকা করে চলে যাচ্ছে, এটা গত 8 সপ্তাহ ধরে যাচ্ছে। এবং এটা এখন যে ট্রেন্ডটা যেটা আমরা দেখছি সেটা আরও আগামী 4-7-8 সপ্তাহ এটার মধ্যে কোনো বড় ধরনের কোনো পরিবর্তনের কোনো কারণ দেখছি না। পোল্ট্রি খাত নিয়ে সরকার আন্তরিক বলে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। চাহিদা অনুযায়ী বাজারে মুরগির বাচ্চা সরবরাহে উদ্যোগের কথা জানান এ কর্মকর্তা। একটা কারিগরি কমিটি এই কৌশলপত্র বাস্তবায়নে তাদেরকে নিয়ে আমরা বসবো এবং বসে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তবে এই ক্ষেত্রে উল্লেখ্য যে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে এই কৌশলপত্রটা বাস্তবায়নের জন্য। পোল্ট্রি শিল্পে স্থিতিশীলতা আনতে আলাদা বোর্ড গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।